ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে একটি বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে 42,949 যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল 2016 সালে, তার একটি মামলা 5% অ্যাডিশনাল প্যানেল মামলা। তো সেই মামলায় বহুদিন ধরে মামলাটা হচ্ছে, প্রায় 2022 সালে মামলা, দেন 23 সাল, দেন 24 সাল, প্রায় 2 বছরের কাছাকাছি ধরে মামলাটা চলছে এবং একাধিক হিয়ারিং হচ্ছে, একাধিক অর্ডার পাস হচ্ছে, একাধিক বিষয় রিভিল হচ্ছে। তো এই মামলাটার যে মূল মামলাকারী অর্থাৎ রাকেশ মণ্ডল, টিআরএসি গ্রুপের রাকেশ মণ্ডল মূল মামলাকারী, আমরা আজকে না সরাসরি তার সাথে আমরা কথা বলে নেব যে তিনি এই মামলাটাতে কি অবজারভেশন তার রয়েছে, কি কি হয়েছিল এই মামলা চলাকালীন, এবং তিনি কি বার্তা দিচ্ছেন, তার পক্ষে কি কি বার্তা দেওয়ার সময়, এবং তিনি কতটা আশাবাদী 5% নিয়ে। তো চলুন শুরু করা যাক, সরাসরি আমরা শুনে নেব 5%-এর মূল মামলাকারী রাকেশ মণ্ডলের বক্তব্য। যে 5% যে মামলা, অর্থাৎ 42,949-এর যে 5% মামলা, সেই মামলার আহ, মূল পিটিশনার রাকেশ মণ্ডল। তো রাকেশ মণ্ডলকে স্বাগত জানাই আমাদের ধন্যবাদ টিআরএস। আপনাকে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, বলুন স্যার। বিষয়টা হচ্ছে 5% মামলা, আগে ছোট করে শুনে নি 5% মামলাটা অ্যাকচুয়ালি কি। দেখুন, বিষয়টা হচ্ছে 5% মামলা অর্থাৎ 2014 সালের টেটের পরে যে 42,949 জনের যে রিক্রুটমেন্ট 2016 সালে হয়েছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন দ্বারা, সেই রিক্রুটমেন্টের যে রিক্রুটমেন্ট প্রসিডিওরের যে গেজেট আছে, কলকাতা গেজেট, সেই গেজেট অনুযায়ী, গেজেটের রুল নাম্বার 8 এর সাব রুল 6 অনুযায়ী টোটাল ভ্যাকান্সির 5% সিট নিয়ে একটা অ্যাডিশনাল প্যানেল বা অতিরিক্ত প্যানেল তৈরি করার কথা, যেটা অন্যান্য রিক্রুটমেন্টের ক্ষেত্রে ওয়েটিং লিস্ট হয়, প্রাইমারি ক্ষেত্রে এটা অ্যাডিশনাল প্যানেল। যেমন অন্যান্য ক্ষেত্রে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ হয়, এখানেও স্বাভাবিকভাবে অ্যাডিশনাল প্যানেল থেকে নিয়োগ হওয়ার কথা। কিন্তু এই ক্ষেত্রে দেখা গেছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন পরবর্তীকালে বিভিন্ন মামলার পরিপ্রেক্ষিতে বা আমাদের এই মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টে বারংবার স্বীকার করে নিয়েছে, সেটা পর্ষদ সভাপতি থেকে সেক্রেটারি থেকে আরম্ভ করে সবাই, যে 5% অ্যাডিশনাল প্যানেল আদৌ তৈরি হয়নি। তো এটা নিয়েই মূল মামলা। আচ্ছা, বেশ। আচ্ছা, এই 5% মামলায় যে আপনারা যে করেছেন, আপনারা শুনেছিলাম যে আপনারা কি 4,000 পিটিশনার তুলেছেন, এটা কি ঠিক? না না, অ্যাকচুয়ালি বিষয়টা হলো যে 5% যে মামলাটা আমরা করেছিলাম দিব্যেন্দু চ্যাটার্জি স্যারকে দিয়ে, সেটা মূল মামলাকারী হিসেবে আমার সাথে আরো 80 জন ছিল। পরবর্তীকালে আমাদের গ্রুপ অর্থাৎ টিআরএসজির পক্ষ থেকে খুব অল্প সংখ্যক 400 বা 450 এরকম পিটিশনার আমরা তুলেছিলাম। বাদ বাকি যে পিটিশনার গুলো উঠেছে তারা বিভিন্নভাবে, বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন অ্যাডভোকেট ধরে বা বিভিন্ন ভাবে তারা ঢুকেছে। তাদের সাথে আমাদের গ্রুপের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, বেশ। আচ্ছা, এই যে বাড়তি যে অভিযোগটা বারবার উঠে আসলো যে টিআরএসি গ্রুপ, তাদের যে অ্যাডমিনরা আছে, আমি জানি টিআরএসি গ্রুপের অধিকাংশ সবাই চাকরি পেয়ে গেছে, তো বাদ বাকি যে 1-150 নন টেন হয়তো পড়ে আছে। তো এই ক্ষেত্রে একটা অভিযোগ বারবার উঠে আসছিল যে টিআরএসি গ্রুপের অ্যাডমিনরা টাকা পয়সা দিয়ে বাড়ি ঘরদোর কিনেছে। তো আমার প্রশ্ন হচ্ছে, এই কতটা, এই যে মূল মামলা যেটাতে প্রায় 30-32টি হিয়ারিং দেখলাম হয়ে গেছে, অর্ডার হয়ে গেছে, তো এখানে দাঁড়িয়ে কতগুলো টাকা পয়সা খরচ হয়েছে এই মামলার পেছনে? দেখুন, বিষয়টা হলো যে 5% এর মূল মামলা, যেটা ডব্লিউপিএ নাম্বার 23,798/2022, যেটা আমার নিজের নামে মামলাটা করা, এই মামলাটা যদি সার্থকে গিয়ে সার্চ করা হয় তাহলে এই মামলাটা এখন স্টিল নাও প্রায় 35 থেকে 36টা অর্ডার আছে, অর্থাৎ প্রায় 40 দিন মতো হিয়ারিং চলেছে। এবং এই মামলা টানতে গিয়ে প্রায় নাই নাই করেও 15 থেকে 20 লক্ষ টাকা আমাদের খরচা হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে একটা মামলা টানতে গিয়ে যদি 15 থেকে 20 লাখ টাকা খরচা হয়ে যায়, পিটিশনের সংখ্যা যদি এইরকম সংখ্যায় হয়, তাদের থেকে ফাইলিং বাবদ সামান্য ন্যূনতম 3,000 3,500 এরকম টাকা নিয়ে স্বাভাবিকভাবে এটা সম্ভব না কখনো। যারা এই ধরনের কুৎসা অপপ্রচার করে তারা তাদের মতো চিন্তা ভাবনা দিয়ে করে, তাদের কথায় আমরা পাত্তা দিই না। লড়াইয়ের ময়দানে আমরা ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। আচ্ছা, বেশ, এটা গেল। প্রথম কথা হচ্ছে, আপনি একটা অ্যামাউন্টের টাকা বললেন, যে এটা নিয়ে হয়তো কন্ট্রোভার্সি হবে, যে তার প্রমাণ কি আছে। তো প্রমাণ আপনি দেখাতে পারবেন? যদি এরকম হয় যে আপনি প্রমাণ দেখান, আপনি কি করবেন? আপনার কাছে কোনো প্রমাণ আছে? অবশ্যই, আমি যখন একটা ইউটিউব চ্যানেলে বা মিডিয়াতে বলছি, নিশ্চয়ই আমার কাছে প্রমাণ আছে। প্রমাণ না থাকলে আমি বলবো না। আমার কাছে সমস্ত প্রমাণ সবকিছুই আছে, যে অ্যাডভোকেটকে কত টাকা এই মামলার জন্য দেওয়া হয়েছে এ পর্যন্ত, তার টোটাল ডিটেলস আমার কাছে আছে। ডিটেলস মানে, অ্যাডভোকেট তো ন্যাচারালি কি হয়, আপনার টাকা তো আপনার ক্যাশেই নেয় ম্যাক্সিমাম, অনলাইনে তো খুব কম লোকে টাকা না, পয়সা। দেখুন, বিশেষ বিষয়টা হলো যে আমরা হাইকোর্টের সব থেকে সম্মানীয়, মানে বয়স সিনিয়র যিনি অ্যাডভোকেট আছেন, তাকে বেশ কয়েকবার এই মামলাতে দাঁড় করিয়েছি। হুম। সাথে সাথে তার জুনিয়রদেরও দাঁড় করানো হয়েছে বেশ কয়েকবার। তো একটা হিসাব করলে অ্যাপ্রক্সিমেটলি পাওয়া যাবে। তাছাড়াও সেই যে অ্যাডভোকেট আমাদের আছেন তার কাছ থেকে আমাদের লিখিত নেওয়াও আছে আমার ব্যক্তিগতভাবে, সেখানে আমার কাছে সমস্ত প্রমাণ আছে যে আপনি কত বলছেন টাকা তো, আমরা খরচা। কোন কোন হিয়ারিং এ কত টাকা পয়সা কি দিয়েছেন তার লিখিত বা রসিদ আপনার কাছে আছে?
একদম একদম। আচ্ছা বেশ। আচ্ছা আরেকটা বড় অভিযোগ হচ্ছে আপনি 11,765 চাকরি হয়ে গেছেন। আপনার 5% মামলা টেনে আপনার কি হবে? দেখুন বিষয়টা হচ্ছে লড়াইটা দুর্নীতির বিরুদ্ধে, তো দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা দীর্ঘ 3 বছর ধরে লড়াইটা চলছে। হাইকোর্টে হোক, রাস্তায় হোক, সব জায়গায় লড়াইটা করে এসেছি এতদিন ধরে। বিষয়টা হচ্ছে যে দুর্নীতির কারণে আমার সেই সময়ের প্রাপ্য চাকরিটা আমি পাইনি, সেই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আমি শেষ বিন্দু পর্যন্ত আছি। হয়তো মাঝখানে একটা জিনিস ঘটে গেছে, নতুন একটা প্যানেল বেরিয়েছে, সেখানে আমার নাম আছে, যেহেতু পরবর্তীকালে আমি ট্রেনিং করেছি, তো সেটা কোনো বিষয় নয়। আর আমি পুরনো চাকরিটা বিষয়টা ওটা আমার নিজের যোগ্য চাকরি, আমি ওটা ফিরে পেতে আগ্রহী, তাই জন্য এই লড়াইতে আছি। আচ্ছা বেশ। আচ্ছা এই যে আপনি যে আন্দোলনের কথা বললেন, আপনি একবার অ্যারেস্ট হয়েছেন? পুলিশের দ্বারা কোনো কাস্টডিতে গেছেন কখনো? হ্যাঁ, এটা অনেকবারই হয়েছে। যদি কেউ টিআরএসজির ফেসবুক পেজে দেখে বা কোথাও দেখে, এটা সমস্ত প্রমাণ সেখানেও আছে। অনেকবারই হয়েছে, এমন একবার দুবার নয়, নাই নাই করে 8-10 বার হয়েছে। পুলিশ কাস্টাডিতে গিয়ে মার খাওয়া, এরকম অনেক কিছু হয়েছে। কলকাতাতে বড় বড় আন্দোলন করা, সবকিছুই করেছি আমি। আচ্ছা বেশ। আরেকটা পাশাপাশি কোয়েশ্চেন, এই যে 5% মামলা নিয়েও গতদিন আমরা একটা ভিডিও করেছিলাম যেখানে আমরা বলছিলাম যে 5% এ গিয়ে কোথাও কি টিআরএসির চালাতে কোথাও কি কষ্ট হচ্ছে, কারণ সিনিয়র অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করতে বেশ কিছুটা টাকা পয়সা দরকার হয়। তো বিষয়টা হচ্ছে এই মুহূর্তে টিআরএসি তে অ্যাক্টিভ কতজন মেম্বার আছে? আর যারা এই মুহূর্তে বিষয়টা হলো যে আমি প্রথমেই বললাম যে অ্যাপ্রক্সিমেটলি 400 থেকে 450 মেম্বার যারা টিআরএসজির হাত ধরে এই মামলা করেছিল, তার মধ্যে একটা বড় সংখ্যক, প্রায় 300 জনের মতো একটা সংখ্যক, যারা আমাদের 19-21 ডিএলএড ব্যাচের সদস্য ছিল, তারা প্রায় ম্যাক্সিমামটা চাকরি পেয়ে গেছে। তো স্বাভাবিকভাবে এখন টিআরএসজি তে নন ট্রেন্ড পিটিশনার যারা ছিল আমাদের, মোটামুটি 100 থেকে 150 এরকম সংখ্যক ছেলে মেয়ে আছে, তার বাইরে আমাদের ছেলে মেয়ে নেই। আচ্ছা এদের আপনি এই যে টাকা পয়সা উঠছে না বা এই জাতীয় বার্তা আপনি কি দিতে চান? এখন বিষয়টা হচ্ছে যে আমাদের টিআরএসজি গ্রুপটা আমার একার দ্বারা নিয়ন্ত্রিত হয় না, এখানে অ্যাডমিন প্যানেল আছে, তাদের সবার আলোচনা সাপেক্ষে একটা সিদ্ধান্ত যেটা নেওয়া হয়েছে যে যারা আমাদেরকে, আমাদের টিআরএসজি তে রিসেন্টলি কয়েক মাস ধরে একটা সিস্টেম চলছে যেটা মাসিক একটা ফিস বাবদ, তো টিআরএসজির যারা মেম্বার আছে, যারা এই মাসিক ফিসটা প্রত্যেক মাসে দেয়, তো তাদের এক্সট্রা কোনো চাপের কিছু নেই, তারা মাসিক ফিস যেমন ভাবে দেয় তেমন ভাবে দিলেই তারা মামলায় থাকতে পারছে। বাদ বাকি যারা আমাদের গ্রুপের বাইরে কিন্তু আমাদের অ্যাডভোকেটকে দিয়ে ফাইল করেছে, তাদের উদ্দেশ্যে এটাই বলার যে তারা যদি এই মুহূর্তে ফিনান্সিয়াল হেল্প যদি না করে, আমরা একটা সিস্টেম চালু করতে চলেছি যেটা হয়তো আগামী কালকেই হয়তো চালু হতে চলেছে, যে বিষয়টা সেটা আমরা একটা বারকোড সিস্টেম চালু করব অনলাইন পেমেন্টের। তো সেখানে যারা পেমেন্ট করে সাহায্য করবে, সেক্ষেত্রে বারকোডের শেষে নিশ্চয়ই লেখা থাকবে যে মিনিমাম কত টাকা দিয়ে সাহায্য করতে হবে। তো সেটা একটা চাঁদা বাবদ এরকম কিছু থাকবে, এমন নয় যে 5,000 10,000 তেমন থাকবে না। ন্যূনতম একটা ফিস থাকবে যেটা দিয়ে সবাই যদি এগিয়ে আসে সাহায্য করে, তাহলে মামলাটা আমরা চালাতে পারবো। আর পাশাপাশি আরেকটা জিনিস, যে সমস্ত পিটিশনাররা বা বঞ্চিত চাকরি প্রার্থীরা যারা আমাদের অ্যাডভোকেট দিব্যেন্দু চ্যাটার্জি ছাড়া বাইরে যারা যে সমস্ত অ্যাডভোকেট দিয়ে ফাইল করেছে, তাদের মামলাগুলো এর আগেও কখনো এই 5% এর মূল মামলার সাথে ট্যাগ ছিল না, এবং আমি আমার সর্বতোভাবে চেষ্টা করব যাতে ভবিষ্যতে ট্যাগ না হতে পারে, কারণ তারা মামলা করেছে অন্য অ্যাডভোকেটকে দিয়ে, তো এই মামলার সুবিধা যাতে তারা না পেতে পারে, এটা আমার নিজের আইডিওলজিক্যাল জায়গা থেকে আমি এটা বিরোধিতা করব। কেন আপনি আটকাবেন কেন? তারাও তো কোর্টের দ্বারস্থ হয়েছে, তারাও তাদের তারাও অ্যাডভোকেট। কোর্টের দ্বারস্থ অবশ্যই হয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে যেহেতু মূল মামলাটা চালাতে গিয়ে আমার এতগুলো টাকা খরচা হয়েছে আমার গ্রুপের পিটিশনারদের, তো সেক্ষেত্রে আমি আমার গ্রুপের পিটিশনারদের ফেসিলিটিটা আগে দেখবো, এবং পাশাপাশি আমার অ্যাডভোকেটের কাছে যারা ফাইল করেছে তারা যদি এগিয়ে আসে তাদের ফ্যাসিলিটিটা অবশ্যই আগে দেখবো, তারপরে তো বাইরের অ্যাডভোকেটের বিষয়টা। যেহেতু মামলাটা এতদিন পর্যন্ত তারা ট্যাগ করতে পারেনি, তো আমি চেষ্টা করবো যাতে না করতে পারে। আচ্ছা বেশ। মানে আপনি আপনার নিজের স্বার্থটা দেখবেন। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে 5% আপনি কতটা আশাবাদী যে 8 বছর হয়ে গেছে, ওখানে প্যানেল দেয়নি, 11,765 দেখুন বিষয়টা প্যানেল দিয়ে হচ্ছে সম্প্রতি যে একটা অর্ডার বেরিয়েছে বা একটা যে রায় বেরিয়েছে কোর্ট থেকে, রাষ্ট্রপতি মন্ত্রিণালয় থেকে, সেখানে পরিষ্কার একটা জিনিস বলেছে যে যদি তুমি মনে হয় যে তুমি দুর্নীতির কারণে চাকরি পাওনি, তাহলে সেটা যদি তুমি প্রুভ করতে পারো তাহলে তুমি চাকরি পাবে। 5% এর ক্ষেত্রে গল্পটা অন্য, এখানে প্রুভ হয়ে আছে, কারণ মামলার বিভিন্ন অর্ডার যদি কেউ দেখে, তো সেই ক্ষেত্রে পরিষ্কার দেখা যাবে যে পর্ষদ তৎকালীন সভাপতি থেকে সেক্রেটারি প্রত্যেকেই বয়ান দিয়ে দিয়ে গিয়েছে কোর্টে এসে, নিজেরা সাক্ষী হয়েও বলে গেছে যে এই প্যানেলটা তৈরিই হয়নি। তো যেটা তৈরি হয়নি তারা হয়তো রুলস সম্পর্কে অবগত ছিল না বা যে কোনো কারণে ছিল না, তাহলে এখানে ডিপ্রাইভ বা এই আমি যে বঞ্চিত বা আমি আমার যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাইনি এই জিনিসটা নেই। যেহেতু প্যানেলটাই তৈরি হয়নি, তাই এখান থেকে 100% আশাবাদী, কারণ প্যানেল দিতে হবে, আর দিলে পিটিশনার ভিত্তিক নিয়োগ হবে। আচ্ছা বেশ।
আচ্ছা, এই যে মাঝখানে যখন ওই 32,000 শিক্ষকের বাতিলের অর্ডার দিলেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি স্যার, তখন আপনাকে নিয়ে অনেকগুলো কথাবার্তা উঠে আসছে যে রাকেশ দালালি করছে, বাড়ি গাড়ি করেছে, ফ্ল্যাট কিনেছে কলকাতায়। তো এই অভিযোগগুলো কতটা সত্য? দেখুন, বিষয় হচ্ছে কেউ যদি কাজ করে যায় নিরলসভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চলবে। এইগুলো যদি পাত্তা দিতে থাকি তাহলে এই দুর্নীতির শেষ দেখাটা সম্ভব হবে না। তো আমি কোথাও গিয়ে নিজের ব্যক্তিগত আক্রমণ যারা করে বা করেছে এ পর্যন্ত, সে টিচার হোক বা অন্যান্য গ্রুপের পিটিশনার হোক বা যেই হোক না কেন, তো তাদের ততটা আমি পাত্তা দিতে চাই না। তার কারণ হচ্ছে তাদের ওই সমস্ত প্রশ্ন উত্তরের মধ্যে যদি আমি জড়িয়ে যাই তাহলে এই দুর্নীতির উন্মোচন করাটা আমার পক্ষে সম্ভব হবে না। বেশ। আর একদম শেষ বার্তা কি থাকবে, যারা এই আমার চ্যানেলে যারা দর্শকবৃন্দ আছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখুন, বিষয়টা হচ্ছে টিআরএসজির যে ইউটিউব চ্যানেল, যেটা এই যে চ্যানেলে এই ভিডিওটা সম্প্রচার হচ্ছে, এই চ্যানেলটার মধ্যে সম্পূর্ণ অথেন্টিক এবং তথ্য সমৃদ্ধ ভিডিও, যেটা সবার উদ্দেশ্যেই করা হচ্ছে। এটা সবাই যাতে অবগত হয় এই বিষয়টা নিয়ে, তার জন্যই করা। তো সবাইকেই বলছি যে এই চ্যানেলটা যত সম্ভব সাবস্ক্রাইব করার জন্য এবং চ্যানেলটাকে দেখার জন্য, ফলো করার জন্য, যাতে সম্পূর্ণ নিখুঁত এবং নির্ভুল তথ্য সবার আগে সবার সামনে চলে আসে। যারা 2014 টেট পাস বঞ্চিত নিজেদের মনে করো, তারা অবশ্যই এই চ্যানেলটাকে ফলো করো। এই চ্যানেলের মধ্যে দিয়ে সমস্ত কেসের গ্রাউন্ড সহ বর্তমান পরিস্থিতি নিয়ে সমস্তটা পুঙ্খানুপুঙ্খভাবে একদম সুনিপুণভাবে আলোচনা হচ্ছে। ভালো কাজ চলছে, গ্রুপ ভালো চলছে। তো যাই হোক, এই হচ্ছে 5% মামলার 42 নসরমের 5% মামলা মূল মামলাকারী বক্তব্য। আশা করি বিষয়টা অনেকটা বিষয়, অনেক ভিতরের বিষয় আপনাদের আজকে জেনেছেন আপনারা, এবং আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।